বং দর্পণ বিনোদন সবার জন্য। আজ বিকেলের আড্ডায় নতুন এপিসোড নিয়ে আমি গৌরব আবারও চলে এসেছি আপনাদের মুখোমুখি। আজ বিকেলের প্রোগ্রামে আমি একদম সরাসরি আর্ট হাইট থেকে আপনাদের সাথে এই অনুষ্ঠানটার সঞ্চালনায়, এবং আমার সাথে আছেন আজকের চিত্রশিল্পী বললে হবে না, উনি গ্রাফিক্স, প্রিন্ট মেকিং সবটাই করেন এবং প্রিন্ট মেকার হিসাবেই তার ইন্ডাস্ট্রিতে খ্যাতি বলতে পারেন। তো তার নাম হচ্ছে, আমার পাশে বসে আছেন বিনীতা বন্দ্যোপাধ্যায়। বিনীতাদি নমস্কার, আজকে আমাদের আজ বিকেলের আড্ডায় আপনাকে স্বাগত। তো আজকে আমরা আর্ট হাইভে আপনার এই প্রদর্শনীটা, মানে 16 এক্সিবিশন, এই এক্সিবিশনটা আমরা দেখছি সরাসরি বং দর্পণের পর্দায়। তো এই এক্সিবিশনটার আপনি নাম কি দিয়েছেন? এই প্রদর্শনীর নাম দিয়েছি রিজয়েস অফ সাইলেন্স, মানে স্তব্ধতার উল্লাস। আচ্ছা, হ্যাঁ। এখন চারধারের পরিস্থিতি অনুযায়ী এই নামটা প্রেক্ষিত থাকে। আসলে ছবির জগৎটাকে আমি যেভাবে দেখি আমি সেটাই নামে দিয়েছি। আর এখানে আমার একটা বিশেষ মোটো ছিল বলতে পারেন, যে আমার যিনি প্রথম গ্রাফিক্সের শিক্ষক, মানে যার হাতে আমার গ্রাফিক্সের হাতে খড়ি, উনি কথা বলতে পারতেন না, শান্তনু ভট্টাচার্য। উনি, এবারে আমি ওনাকে সম্মানিত করলাম। আসলে আমি মানে অলমোস্ট 3 ডিকেডস হয়ে গেছে অ্যাজ প্রিন্ট মেকার কাজ করছি। তো আমার ঠিক এখন মানে 51 বছর বয়স, এখনো আমি প্রিন্ট মেকিং নিয়ে প্রচন্ড কষ্টসাধ্য, শ্রমসাধ্য এই কাজটা করছি। তো আমার মনে হয়েছিল যে আমার মানে ভীষণভাবে এই জায়গাটা ফিল করছিলাম যে প্রিন্ট মেকিং এর নিজস্ব টেকনিক্যাল সবকিছুর ঊর্ধ্বে ছবি আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় হয় না যে টেকনিক্স গুলো করতে 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 টেকনিকের দিকেই মানুষের মনটা চলে যায়, কিন্তু আমি ছবিটাকে প্রায়োরিটি দিয়ে চলি, এবং তার সাথে টেকনিকের এই সাযুজ্য, এটা আমি ঠিক শিখেছি কোথা থেকে যদি ভাবতে চাই, তখন আমি শান্তনু ভট্টাচার্যকেই খুঁজে পাই। কারণ উনি তো একদম সাইলেন্ট, শুধু ইশারায় আমাদের সঙ্গে কমিউনিকেট করতেন। তো আমি সেই জায়গা থেকেই রিজয়েস অফ সাইলেন্স, একটা আমার ছবিও আছে, সেটা অবশ্য পেন্টিং, তো সেটার নামটাই আমার মনে হলো এই এক্সিবিশনের জন্য সব থেকে ভালো, যে ওনার ওই স্তব্ধতা আজ উল্লাস হয়ে ফুটে উঠেছে, এবং এই উল্লাসটা আমি যতদিন বেঁচে থাকবো সে থাকবে। আপনার এই গুরুকে আপনি ঠিক কোন সময়টা পেয়েছেন? আমি কলা ভবনে পৌঁছেছিলাম তখন 1989 সাল, মানে আমি 89 সালে মাধ্যমিক দিয়েছিলাম। তখন কলা ভবনে 5 বছরের ব্যাচেলার্স হতো। তো সেইটা কোর্সে আমি জয়েন করলাম। তখন ফার্স্ট ইয়ারে যখন প্রথম গ্রাফিক্সের গ্রুপ পড়লো, আমাদের তো ছোট ছোট অ্যাসাইনমেন্ট হতে থাকতো। তো এখনকার শিক্ষা পদ্ধতির সঙ্গে তখনকার শিক্ষা পদ্ধতির অনেক তফাৎ আর কি। তখন ওই ছোট ছোট 15 দিনের গ্রুপ পড়তো। তো ওই প্রথম গ্রুপে আমরা এই শান্তনু ভট্টাচার্যকে পেয়েছিলাম, তখন থেকেই ওনার সঙ্গে ইন্টারাকশন আর কি। তারপর 2 বছর ওনার কাছে আমরা গ্রাফিক্স করেছি। এই যে কলা ভবনের কথাটা যখন তুমি বললেই, তোমার স্টুডেন্ট লাইফ কলা ভবনে জড়িয়ে আছে সারা স্টুডেন্ট লাইফটা, তো সেখান থেকে তুমি ব্যাচেলার এবং মাস্টার্স দুটোই কমপ্লিট করেছো? হ্যাঁ, ওখান থেকেই। আচ্ছা, তো এই যে কলা ভবনের সেই সময়কার কলা ভবন তোমাকে কিভাবে ছুঁয়েছে? আসলে না, আমি সেই সময় কলা ভবনে গেছি, আমি আর কলা ভবন থেকে বেরোইনি। আমি এখনো মনে মনে কলা ভবনেই আছি। আমি আমার স্টুডেন্ট লাইফের মধ্যেই এখনো বাঁচি। মানে হয়তো যারা অনেক জুনিয়র আর্টিস্ট যারা আমার সঙ্গে কথা বলে, অনেক সময় বলে তোমার সঙ্গে কথা বলতে গিয়ে মনে হয় না যে তোমার বয়স হয়েছে। আমার আসলে বয়সটা হতেই দিইনি, কারণ স্টুডেন্ট লাইফে আসলে আমি না একটা জিনিস খুব রিয়েলাইজ করেছি, যে শান্তিনিকেতন শুধুমাত্র একটা পঠন পাঠনের জায়গা নয়। শান্তিনিকেতন ইজ সামথিং স্পেশাল। এটা কেন? ওখানে না কখন যে আমি শিখে যাচ্ছি আমি বুঝতে পারি না। স্টুডেন্টের সব থেকে এখন সমস্যা যে এইটা আমি শিখলুম, আমি এটা লিখলুম, আমি এত নম্বর পেলুম। এইটা ঠিক স্টুডেন্টশিপ নয়। স্টুডেন্টশিপটা তো মানে আমরণ, এবং এই আমরণ স্টুডেন্টশিপের যে সাবলীলতা, সেইটা শান্তিনিকেতনে এত অদ্ভুতভাবে ছিল সে সময়। এখন তো সেমিস্টার বেসিস কোর্স, কিছু হলে অমুক সেমিস্টার তমুক সেমিস্টার, মানে আমাদের কি বলবো না, প্রত্যেকটা এই যেমন ধরা যাক হঠাৎ আমরা কাজ করছি স্টুডিওতে, আর গ্রাফিক্সের কাজ মানে কালিঝুলি মেকে একদম এরকম কাজ করছি আমরা। সনৎকর আমাদের সময় প্রিন্সিপাল,
তো উনি হঠাৎ এসে চেঁচামেচি করে বললেন যে আরে জাপানের কনসুলেট একজন এসেছেন, গান গাইতে হবে, কে কে শাড়ি পরে আছো। এবার আমার একটা প্রবণতা ছিল, আমি এই যে শাড়ি টাড়ি পরি আর কি, চিরকালের বেহেনজি আমি আর কি। এখানে এখন এই ইন্টারপ্রিটেশন হয় তো, মানে আসলে কি হয়, হাফ প্যান্ট পরে রাস্তায় বেরোনো ব্যক্তি স্বাধীনতা, শাড়ি পরলে বেহেনজি, এটাতেও তো ব্যক্তি স্বাধীনতা থাকা উচিত। তো যাই হোক, আমি ওই ব্যক্তি স্বাধীনতাটা খুব এনজয় করতাম। তখন লিকে রোগা, কিন্তু ওই শাড়ি পরেই আমি গ্রাফিক্স করতাম। তো এবার হঠাৎ এসে বলে কে কে শাড়ি পরে আছো, চলো গান গাইতে হবে নন্দনে। এবার যে যে শাড়ি পরে আছে শেষে চলল। এবং আমাদের এই রিহার্সালটা কখন হতো, যখন লোডশেডিং হতো, তখন ওখানে জেনারেটর ছিল না, তখন ঢোল ফোল নিয়ে আমরা চাতালে গান গাইতে যেতাম। আমরা কিন্তু অলওয়েজ একটা রিহার্সড মানে ফ্যাকাল্টি ছিলুম, যাদের হুট করে ডাকলে একটা রবীন্দ্রসঙ্গীত গাইয়ে নেওয়া যায়। এবং এই জিনিসটা আমাকে না খুব ছুঁয়ে যেত। আমরা সঙ্গে সঙ্গে চলে গেলাম এবং এইটা ভাবলুমই না যে আমি তখনও কালিঝুলি মেখে আছি। ওই অবস্থায় আমরা ভেবে নিলাম আমরা ভীষণ সেজে আছি, একটু আঁচলটা ঠিক করে নিলাম, গিয়ে দাঁড়িয়ে গেলাম, গান গাইলাম, আবার চলে গেলাম কাজ করতে। আচ্ছা, পরীক্ষার সময় ভীষণ সিরিয়াস হতে হবে না, আমরা তখন গান ফান গাইতে গাইতে তেড়ে কাজ করছি, আউটডোর করছি, রাত্রির বেলা হোস্টেলে পড়াশুনো করছি। আর আমাদের তো অনেকটা থিওরি পড়তে হয়, যেটার খবর সম্ভবত আমাদের শান্তিনিকেতনের অন্যান্য ভবনও রাখে না। মানে কি হতো, কলা ভবনে সবার শেষে থিওরি পরীক্ষা হতো। বিদ্যাভবন, শিক্ষা ভবন, যারা ধরুন আর্টস এবং সায়েন্স ডিপার্টমেন্ট, তারা ততদিনে পরীক্ষা শেষ হয়ে গেছে, তারা সেই থালা ফালা বাজিয়ে রাত্রিরে গান ফান করতো। আমরা যখন গিয়ে বলতাম ভাই আমাদের পরীক্ষা আছে, তারা বলতো ভাই কলা ভবনের আবার পড়া কিসের। এখন এই যে আর্ট কলেজে যে পড়াশুনোটা হয় সেটা সম্পর্কে অন্য ভবন জানে না, ইজ ওকে, অনেক শিল্পীও জানেন না যে এত পড়াশুনো হয়। তো এবার ব্যাপারটা হচ্ছে, শিল্প ইতিহাসকে অনেক খতিয়ে দেখে পড়ে কন্টেম্পোরারি আর্ট সম্পর্কে প্রচুর জ্ঞানগম্যি অর্জন করে তবে একটা ছবি হয়। এরপরে সেই ছবিতে সাবলীলতা রয়েছে কিনা সেই ফিল্ট্রেশনটার মাধ্যমেই আমরা আর্টিস্ট। কিন্তু এটা একটা খুব বড় জার্নি। যদি এটা একটা আক্ষেপ থেকে আমি কথাটা বলছি, তার কারণ ঠিক এখন ছবির জগৎটাতে আমি সব থেকে বেশি যে প্রবলেমটা ফেস করি গ্রাফিক আর্টিস্ট হিসেবে, আমি একজন কন্টেম্পোরারি প্রিন্ট মেকার। এখন একটা কি কনসেপ্ট হয়ে গেছে, আমি অমুক জায়গার অমুক ইনস্টিটিউটে অ্যাজ প্রিন্ট মেকার সার্ভিস করি, দেন আই এম এ প্রিন্ট মেকার। আমি ললিত কলায় রোজ যাচ্ছি কিনা এবং সেখানে আমি প্রিন্ট মেকিং করছি কিনা, দেন আই এম এ প্রিন্ট মেকার। আসলে আমি আমার বাড়িতে ওপর তলায় সংসার, নিচের তলায় 3খানা লিথো প্রেস এবং 1খানা এচিং প্রেস, 45টা স্টোন নিয়ে আমি একটা বড় গ্রাফিক স্টুডিও আমার আছে। আমি সেখানে কাজ করি দুপুর 2:30 অবধি। আমি সকলকে বলি আমি হাউসওয়াইফ, তারপর আমি ওখানে কাজ করি। আমি একটা কলেজে কাজ করি, সেটা কোডারমাতে, আমি অনলাইন সেখানে পড়াই এবং ওই সেমিস্টারে সেখানে যাই আর কি, সেমিস্টারের সময়। কিন্তু ঘটনা হচ্ছে, আমি যখন দেখছি যে কলকাতা প্রিন্ট মেকারদের একটা ধরুন এক্সিবিশন হচ্ছে, আমি কিন্তু সেখানে বাদ, কেননা আমি কোনো ইনস্টিটিউটে নেই। আমি কেন কোনো ইনস্টিটিউটে নেই সেটা তো একটা বিশাল ইতিহাস। কিন্তু ঘটনা হচ্ছে, আমি ঠিক কি শেখাতে পারতুম সেটা আমি রেখে তো যাব, এটা একটা চ্যালেঞ্জ। স্টুডেন্ট লাইফেই এই চ্যালেঞ্জ আমাদের ভেতরে কিন্তু ঢুকে যায়। কখন ঢুকে যায় বলি, এখনো আমার কাছে একটি ছেলে, তারও যথেষ্ট বয়স হয়েছে, সে আমার কাছে লিথো শিখতে এসে একটা কথা বলেছিল, আসলে মেয়েরা তো আর্ট কলেজে যায় সিট নষ্ট করতে। তাহলে এটা আমার সামনে দাঁড়িয়ে তুমি কেন বলছো? আসল কথা কি হয়, এই চ্যালেঞ্জটা মেয়েদের ভেতর তখন থেকে ঢোকে। আমি এটাকে কিন্তু খুব পজিটিভ মনে করি। কেন বলছি, যে তখন থেকে তোরা তো হাতাখুন্তি নাড়বি, তখন থেকেই মেয়েরা কিন্তু জানে হাতাখুন্তি তো তুমিও নাড়বে আমিও নাড়বো, তাই না? পেটের জ্বালা দুজনেরই আছে, ছেলেরও আছে মেয়েরও আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি খুন্তিও নাড়বো, আমি এটাও করব। এই চ্যালেঞ্জটা সম্ভবত স্টুডেন্ট লাইফ থেকে ঢোকে। আমার স্টুডেন্ট লাইফেই বিয়ে হয়েছিল, মানে বাড়ি থেকেই দেওয়া হয়েছিল। এবার তখন যেটা হলো সেটা হচ্ছে যে তখন একটা ভার্সন আমার টিচার্সদের মধ্যে চলতে লাগলো, তো বিয়ে হয়ে গেছে, মানে আর বিয়ে হওয়াটা আমার জন্য কোথায় পজিটিভ হলো। আমার হাজবেন্ড তো উনি ফিজিক্সের মানুষ, ডিভিসিতে চাকরি করেছেন আজীবন, এখন রিটায়ার্ড। উনি
তখন যেতেন ওখানে, ওখানে বয়েজ হোস্টেলেই উনি থাকতেন গেলে আর কি। তো ওখানে ওদের ওই লাইফটা উনি দেখেছেন খুব কাছ থেকে। এবং আমার ডিপার্টমেন্টে যেদিন প্রথম ঘুরতে এলেন, বেরিয়ে দেখলাম খুব চুপ বসে আছেন। আমি কি হলো? উনি বললেন যে আচ্ছা তুমি বেরিয়ে এই কাজটা কি করে করবে? তো আমি বললাম বেরিয়ে আর এই কাজটা হবে না, কারণ এর জন্য প্রেস লাগে, পাথর লাগে, কিন্তু আমার খুব ফেভারিট লিথো ব্যাপারটা। তো বলে কেন প্রেস কেনা যায় না? আমি বললাম যে এগুলো না বিদেশ থেকে আসা সেই ঢালাই মেশিন, যে কটাই এসেছে ইন্ডিয়া সে কটাই আছে, এবার সেগুলো সব কেনাকাটা হয়ে গেছে, ইনস্টিটিউশনগুলো কিনেছে, তো ওগুলো খুঁজতে হবে। তো তখন যারা আর কি ওখানে টিচার, ওখানে তখন পিনাকিদা সদ্য গেছেন আমাদের রবীন্দ্রভারতী থেকে শান্তিনিকেতন, তো পিনাকিদার কাছে অনেক খোঁজ থাকতো। তো আমি নাচতে নাচতে গেলাম পিনাকিদাকে জিজ্ঞেস করতে যে পিনাকিদা প্রেস খুঁজছি। এক্সপ্রেশনটা পিনাকিদার, উনি গত হয়েছেন, অত্যন্ত গুণী মানুষ, আমি ভীষণ শ্রদ্ধা করি, ওনার এক্সপ্রেশনটা এরকম ছিল, তুই কি করবি প্রেস, বিয়ে হয়ে গেছে ঘর কর। বললাম আচ্ছা। এসে আমার হাজব্যান্ডকে ওই কথাটাই বললাম যে উনি এটা বললেন। আর উনি বললেন, তখন আমার হাজব্যান্ড জিজ্ঞেস করলেন প্রেসের খবর দিলেন না? আমি বললাম হ্যাঁ, উনি বললেন আর কিছু নেই এখন কলকাতায়, আর প্রেস নেই। বলে ঠিক আছে তাহলে পাওয়া যাবে। ওনার বলার পরে আমি 4খানা প্রেস পেয়েছিলাম, তার মধ্যে 3টে কিনেছি। তো যাই হোক, এই ধরনের সাহচর্য এবং সহায়তা আমি আমার সিনিয়রসদের বা টিচার্সদের কাছ থেকে পেয়েছি। পুরোটাই নিজের হাতে করা বলতে আমার কোনো অসুবিধা নেই, যার জন্য যে মাটিটায় দাঁড়াই নিজের। এবার এখন আমি সোমনাথ হোড়, আমরা তো কিংবদন্তি শিল্পী জানি, ওনার সাহচর্য পেয়েছি স্টুডেন্ট লাইফে। উনি রিভার্স করিয়ে, একটা রিভার্স আমাদের টেকনিক আছে, রিভার্স একটা টেকনিক উনি করেছিলেন, এবং করে সেটা উনি আনসাকসেসফুল ডিক্লেয়ার করেছিলেন যে এটা ভীষণ ময়লা হয়ে যায়। তো আমার এখন যেমন এখন নিজের স্টুডিও, তো এখন আমি অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করছি। আসলে লিথো সম্পর্কে না, এই স্ট্রেনাস এবং লেবোরিয়াস বলে সবাই ছেড়েই দিয়েছে মোটামুটি। এখন সবাই ওই প্লেট লিথো শব্দটা বলে আমি খুব বিরোধিতা করি, যে লিথোগ্রাফিক প্রসেস অন অ্যালুমিনিয়াম প্লেট বলো, লিথো মানেই হচ্ছে পাথর। লিথোস গ্রাফিন আমার স্টুডিওর নাম, আই রাইট অন স্টোন। এবার ব্যাপারটা হচ্ছে কি, যে এই যখন আমি মানে লিথোগ্রাফ নিয়ে আমি চর্চা করছি, ভাবছি যে হ্যাঁ ঠিক আছে, তখন আমি দেখলাম যে এর পসিবিলিটিস নিয়ে কিন্তু কাজ হয়নি, মানুষ ছেড়ে দিয়েছে। অ্যালয়েস সেনেফেল্ডার, যিনি আবিষ্কার করেছিলেন লিথো, তিনি কিন্তু শুধু জল আর ইঙ্ক এটা নিয়ে কাজ করতেন। পরবর্তীকালে আরো পারফেকশনে যাওয়ার জন্য গাম এসেছে, তারপরে আস্তে আস্তে ওটাকে আরো পারফেক্ট করার জন্য ধীরে ধীরে অ্যাসিড ঢুকে পড়েছে, যেখানে আমার এটার নাম হচ্ছে প্লেনোগ্রাফি, অর্থাৎ প্লেন সারফেস থেকে আমাকে জিনিসটাকে ছাপটা তুলতে হবে। সেখানে অ্যাসিড যখন দিচ্ছি, আমি চোখে দেখতে না পেলেও সে খাচ্ছে, কিন্তু খাচ্ছে একদম, তার মানে প্লেন সারফেস আর প্লেন থাকছে না। এইটা আমার মাথায় নেচেছে, এবং তার জন্য আমি এখন বিনা অ্যাসিডে কাজ করি। আচ্ছা, আমি ওগুলো ছেড়ে দিয়েছি, এখন এই পরীক্ষা নিরীক্ষা করছি, এবং রিভার্স পদ্ধতিটাকে আমি কিন্তু করছি, এবং এতটাই এখনো অব্দি সাকসেস করেছি, প্রচুর পরিষ্কারভাবে এখন রিভার্স আমি কিন্তু করতে পারি। আর যখন কোনো ইনস্টিটিউশন থেকে, যেমন আমার একটা এই এক্সিবিশন একটা মোহক সাকসেসফুল, এই অ্যাসিডটা তুমি দিচ্ছ না, তার ফলে কোনো এফেক্ট মানে পাচ্ছ না, এরকম কিছু? এফেক্ট পাচ্ছি, বরঞ্চ বেটার পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আমাকে আসল কথা কি না, এই গল্পটা আমি কোন স্টোনটা চয়েস করব, কিভাবে ঘষবো থেকে গল্পটা শুরু হয়। আচ্ছা, হঠাৎ সারফেস থেকে গল্পটা শুরু হয় না। এবার এই যে জিনিসগুলো আমার প্রথম একটা এক্সিবিশন, মানে আমি প্রায় অনেকগুলো, মানে বলতে গেলে 12 হলো, অনেকগুলো প্রিন্ট মেকিং এর শো করেছি আমি। এখন ব্যাপারটা হচ্ছে কি না, যে আজকে তুমি আজকে শুনছো, এটা নিশ্চয়ই দেখবে সবাই, মানে কিরকম অদ্ভুত ভাবে না ধোঁয়াশা হয়ে যায় আর কি, যে না প্রিন্ট মেকিং এর শো কলকাতায় হয় না। আমি করেছি এতগুলো সোলো, হয় না, কারণ আর হলেও যেটা হয় চাপা পড়ে যায়। যেমন আমি বললাম তো, আমার এই বছরই মার্চ মাসে চারুবাসনাতে আমি সমস্ত লিথোগ্রাফ, এখানে তো সব মিডিয়ামের কাজ দিয়েছি, সমস্ত লিথোগ্রাফ নিয়ে আমি শো করেছিলাম। 7 দিনের মাথায় একটা কি ওরকম শো হলো, তাতে ডিক্লেয়ার হয়ে গেল ওটাই নাকি প্রথম কলকাতা প্রিন্ট মেকিং এর শো। এভাবে চাপা পড়ে জিনিসগুলো। তো আমি এই চাপা পড়াটাকে না খুব পজিটিভ ভাবে নিই আর কি। যেমন আমি বলে দিচ্ছি, আমার এই এক্সিবিশনটার একটা সাকসেস আছে, মানে এই এক্সিবিশনটা বেশ কিছুদিন হয়ে গেল, তো শেষ হতে চললো, আজকেই শেষ। আমি খুব আগের বার স্যাটিসফাইড হয়েছিলাম,
কলকাতার সব প্রিন্ট মেকার এসেছিলেন প্রত্যেকে। আর আমার এই এক্সিবিশনটা সাকসেস হলো, কেউ আসেননি, এবারে কোনো প্রিন্ট মেকার দেখতে আসেননি। তো আমি এইগুলোকে সাকসেস হিসেবে এনজয় করি। এবং এই যে তুমি যে বলছো না ওঠা পড়া স্ট্রাগল যে শব্দগুলো আমরা ব্যবহার করি, আমার এই চাপগুলো আমাকে খুব আনন্দ দেয়। কারণ একটা জিনিস জানবে, যখন ভিড়ে তোমায় কেউ খুঁজে পাচ্ছে না মানে তোমায় সবাই দেখেছে। তো এটা আমার ভার্সন, যার জন্য আমি তুমি ভালো বললে, যখন তোমার ভিড়ে কেউ খুঁজে পাচ্ছে না তখন জানবে তোমায় সবাই দেখেছে। না, পারপাসফুলি দেখতে পাচ্ছে না বলেই তুমি রয়েছো না ওখানে। আসলে ওইটাই হচ্ছে কথা, যে আমরা না মানে ভীষণ একে অপরকে স্বীকার করতে অসুবিধে বোধ করি। যেমন আমি একটা কথা বলি, ললিতকলায় আমারই জুনিয়র একজন কাজ করে, পেন্টিং এর মেয়েটি কাজ করে, ইন্দ্রাণী আচার্য বলে। ও আমার শো দেখতে এসেছিল। ও এনভায়রনমেন্ট আর্টিস্ট, পারফরমেন্স আর্ট করে। তো ওকে আমি বললাম, মানে ও ঘুরতে ঘুরতে বলছে দিদি, মানে ও এনভায়রনমেন্ট নিয়ে যেহেতু কাজ করে, আমি এনভায়রনমেন্টের উপর অনেক কাজ করেছি, একটা ছবি লিভার মর্টিস বলে আমি ও ঘরে আছে, তো ওখানে ও গিয়ে বললো দিদি এই ছবিটার উপর আমার কাজ করতে ইচ্ছে করছে। আমি তুই পারফর্ম কর। গতকালকে ও কাল পারফর্ম করেছে এখানে, এত দুর্ধর্ষ পারফর্ম করলো। আমি ওটাকে আমার একটা সাকসেস হিসেবে নিলাম, যে একটা ছবি একজন আর্টিস্টকে যখন ওইভাবে ছুঁয়ে যায় তখনই বুঝতে হবে সে কথা বলছে। এই যে রিজয়েস অফ সাইলেন্স যে নামটা, আমার মাস্টারমশাই যখন প্রথম দিকে তো ওনার কথা বুঝতে পারতাম না, পরে যখন বুঝতে শুরু করলাম ভেতরে একটা অদ্ভুত উল্লাস আসতো, ওনার একটা মানে ইঙ্গিত আমি বুঝতে পেরে গেলে। এবং আমি সেদিন বুঝেছিলাম ছবির এই যে মৌন পৃথিবীটা একটা সোচ্চার ঘোষণা করে একটা ছবির সামনে গিয়ে দাঁড়ালে, ছবি কথা বলবে, ছবি তোমায় জিজ্ঞেস করবে আমায় কি তুমি চিনতে পারলে, বুঝতে পারলে। এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। একটা ছবি দেখে আপনার কোনো জিজ্ঞাসাই তৈরি হয় না, হা কি সুন্দর আকাশ, কি সুন্দর ধ্যাবড়া একটা সূর্য, এটা ছবি নয় যেটা এখন চলছে বাজারে। ইউটিউব খুলছে, রাতারাতি শিল্পী হয়ে যাচ্ছে তারা, এবং তারা আমাদের ছবি দেখে আচ্ছা এটাতে কি জল রং দিয়েছেন, এটা কি প্যাস্টেল, না যে সেটা দেখছে না, সেটা দেখছে না, সেন্সটাই তো নেই। না আসলে যেটা আমি বলছিলাম যে ছবির ওপরে মানে একটা ছবির সামনে আমি যখন দাঁড়াবো, ছবিটা আমাকে টানুক, আমাকে কিছু বলুক, আমি যদি বুঝতে না পারি আমি দুদণ্ড দাঁড়াই। একটা ছবির না এটা একটা কোয়ালিটি। প্রথম কথা হচ্ছে যে ভালো ছবি, উফ দারুণ কাজ হয়েছে, এই যে আমরা বলি একটা আপেল ভীষণ আপেল, একটা গরু ভীষণ গরু, এইটাতে কিন্তু ছবিটা হলো না আর কি। ওটা আমি দেখে চলে গেলাম, ওটা গরু এঁকেছে, ওটা ছাগল, তারপর এটা ওই আপেল আঙুর, এই করতে করতে আমি চলে যাচ্ছি। তার মানে কিন্তু আমার ছবিটা হচ্ছে না, ওটা আমার হাত নকশ করেছি। অর্থাৎ মানে নামটা মুখস্থর খাতা দেখে কেউ যদি বলে উরে বাপরে তো শকুন্তলা দেবীর উপরে, এই ব্যাপারটা যেটা হয় আর কি, ঠিক ওই ধরনের ছবি দেখে আমরা ওই যে উরে বাবারে করি, ওগুলো কিন্তু ওই টাইপের আর কি। ছবি আমায় কিছু বলবে, ছবির কিছু বক্তব্য থাকবে, আর ছবির অর্থাৎ আর্টিস্টের সমাজের প্রতি কিছু কর্তব্য থাকে, সেই কর্তব্যটা ওখানে এসছে কিনা। আমি এটা মনে করি যে একটা ছবি, একটা ক্যানভাস, একটা ফ্রেম, একটা লেবার আমি নষ্ট করছি শুধু সৌন্দর্য বর্ধনের জন্য, এটা হতে পারে না। আমার ড্রেসিং সেন্স থেকে আরম্ভ করে আমার প্রেজেন্টেশন সবটার মধ্যে একটা মেসেজ থাকবে আমার পুরো জার্নিটার। এটা না হলে সত্যি কথা আমার অস্তিত্বের কোনো মূল্য নেই, এটা আমি মনে করি। এই যেমন আমি কথায় কথায় যেটা বলছিলাম না, যে ওই একটা ভীষণ আকাশ, দারুণ পাহাড় টাহাড় ধ্যাবড়া সূর্য হয়েছে, একটা খুব সুন্দর নাকি একটা ছবি হলো, ওটার না খুব একটা প্রয়োজন নেই আসলে। আমাকে আজকে কি বলুন তো, আজকে এই যে বলে না অনেকে কম্পিউটারের যুগে, ও তো আমি কম্পিউটারে প্রিন্ট করে দেয়ালে টাঙিয়ে নেবো, তোমার ছবি এত দাম দিয়ে কিনবো কেন, এইটা যেখানে বলার জায়গা চলে এসছে, তাহলে আমি একদম ডিটো একটা সিনারি এঁকে করছিটা কি? তাহলে তুমি যখন ওটা টাঙাচ্ছ টাঙাও, আমি আমার মেসেজটা তো বলি। যেমন যে যিনি সাহিত্যিক, যিনি কবিতা লিখছেন, যিনি নৃত্যের মধ্যে দিয়ে বা এই যে পারফরমেন্স আর্টের কথা বলছিলাম, ওসবের মধ্যে দিয়ে যখন একটা আমি মেসেজ দিচ্ছি, একটা ছবি কি দোষ করলো সেখানে মেসেজ দেবে না, এই আর কি। আচ্ছা এবারে বলছি, তুমি তো এই যে এক্সিবিশনটা চলছে, এতে একদম তোমার স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে এবং বর্তমান এখন যে রিসেন্ট কাজ,
সেই কাজও রয়েছে, মানে একেবারে সদ্য শেষ করার কাজও আমরা দেখতে পাচ্ছি। তো এই স্টুডেন্ট লাইফে যে করেছো কাজটা, সেই অনুভূতিটা, সেই কাজটার অনুভূতিটা একটু বলো। এই যে কাজটা আমার এখানে আছে, এই স্তব্ধতার উল্লাস, যে মানে রিজয়েস অফ সাইলেন্স যে নাম দিয়েছি না, ওটার সঙ্গে এই ছবিটার খুব সাযুজ্য আছে। এটা উত্তরায়ণের একটা ছোট্ট বসার জায়গা। আমি ভীষণ আইসোলেটেড নিজেকে রাখতে পছন্দ করে এসেছি চিরকাল। তো আমি ওই উত্তরায়ণে চুপচাপ আর কি, হয়তো ফ্লাওয়ার ফলিয়ে স্টাডি করতে গেছি, চুপচাপ একটু বসতাম। তো ওই জায়গাটাকে নিয়ে, এটা আমার প্রথম লিনো কাট, আমার প্রথম মানে ওই লিনো উড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিস্ট্রিবিউশন শেখানো মাস্টারমশাইকে এবারে আমি সম্মানিত করে আমি নিজে সম্মানিত বোধ করছি। তো ওনার হাতে করানো প্রথম কাজ, সেটা এখানে রেখেছি। এটা 1990 সালের কাজ। এটাও অনেকে প্রশ্ন করেন, আমি যখনই আমার সোলো করি আমার একটা হলেও আমি স্টুডেন্ট লাইফের কাজ রাখি, কারণ আমি মনে করি যে আমার এই টোটাল জার্নিটা, সত্যি কথা, কেউ যদি খুব সিরিয়াস দর্শক হন, একজন আর্টিস্টকে চিনে নেওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি তার একটা সোলো এক্সিবিশন। হ্যাঁ, সেখানে আমি শুধুমাত্র আমার বিগত 5 বছরের আমিটাই কি কেবল আমি, আজকের আমিটার পেছনে আর যদি আমার 51 হয়, তাহলে ওই 50 বছরের পরে আরো যত দিন হয়ে গেলর পরে আমি আজকেটা, পুরো জার্নিটা ইম্পর্টেন্ট। আজকের আমি ঠিক কি বলছি আর কেন বলছি জন্য। তো এইরকমই আর কি ব্যাপারটা। এই জন্য আমি স্টুডেন্ট লাইফের কাজ কিন্তু রাখি। এবং এই যেমন এইটাতে, এই ছবিটা দেখে আমার মাস্টারমশাই না মানে বিভৎস মেমোরি। আমি ওনাকে বললাম, এটা আপনার সঙ্গে করা আমার প্রথম কাজ। বললেন আমার মনে আছে। তো এখন একটু কথাটা অনেক স্পষ্ট ওনার মনে আছে। তা আমি খুব হেসেছি, আপনার কি মনে আছে, এত স্টুডেন্ট গড্ডালিকার মতো বেরোচ্ছে। উনি আমায় মনে করিয়ে দিলেন, এটা না আমি প্রায় 18টা প্রিন্ট নিয়েছিলাম। কেন? আমি লিনোটাকে না সেট করে বসিয়ে চামচে দিয়ে ঘষে প্রিন্ট হতো, তো সে প্রত্যেকটাই আমার ঘষে যাচ্ছিল, 3D হয়ে যাচ্ছে প্রিন্টগুলো। তখন উনি আমাকে অনেকক্ষণ বাদে, মানে সবাই চলে গেছে প্রিন্ট নিয়ে, আমার আর হচ্ছে না, ছোট ছোট কাজ করছিল, সবার হয়ে গেছে, আমি বড় কাজ ধরেছি। এবার উনি আমাকে এসে বললেন যে এই যে রোল করছো, এতে কোয়ান্টিটিটা কম হয়েছে ইঙ্কের। তুমি কি রোলার বেড থেকে রোলার নিচ্ছ করছো, তোমাকে ইঙ্কটা বাড়াতে হবে। ওইটা যখন চিপ চিপ করবে, ওইটাতে তুমি কাগজটা রাখবে, কিন্তু সেই চিপটা কত কোয়ান্টিটিতে হবে যে প্রিন্টটা ব্লিড করবে না। অর্থাৎ যতটা ইঙ্ক নিলাম, এটার একটা বলে মানে ব্লিড করে আর কি, অর্থাৎ এর পাশে না অয়েলটা বেরিয়ে যায়। এবার সেইটা কতটা কোয়ান্টিটি নিলে অয়েলটা বেরোবে না, উনি আমায় শেখাচ্ছেন। তখন উনি সেইটা আমার মনে করালেন। আমি তখন বুঝলাম যে কি বিভৎস ডিভোশন অ্যাজ টিচার থাকলে একজন স্টুডেন্ট, যে কিনা এত বছর আগে বেরিয়ে গেছে, মানে ওনার কিরকম জানেন তো, আমি 1973 সালে আমার জন্ম, 1974-এ উনি কলাভবন জয়েন করেছেন। সেই মেয়েটাকে উনি হাতে পেয়েছেন কবে? 1990 সাল। আজকে 2024-এ উনি সেইটা আমাকে মেমোরি থেকে বলছেন। আসলে এই জার্নিটা এতটাই ইন্টেন্স, এতটাই সিরিয়াস। এই আজ শিখে কাল ছবি হয় না, এটাই হচ্ছে এগুলোর মেসেজ আমি বলতে চাই আর কি, সত্যি কথা। এইবারে তারপর থেকে তো সময় এগিয়েছে, ছবির পটভূমিও পরিবর্তন হয়েছে। তো এখন তারপরে যে ছবিগুলো হচ্ছে সেগুলোর কনসেপ্টটা একটু দর্শকের কাছে যদি একটু। খুব সত্যি কথা না, আমি হালিশহর বলে একটা জায়গা, সেখানকার মেয়ে। আর সেখানে আমার বাবা না একটা বিশাল ফার্ম হাউস বানিয়েছিলেন। ডাক্তারি পাশ করার পর শখ হয়েছিল গ্রামে প্র্যাকটিস করবেন। তো এখন সে শহর হয়ে গেছে, ছাড়ুন, কিন্তু তখন একটা অনেক বড় জায়গা নিয়ে এই জমির মধ্যে দৌড়দৌড়ি করা, গাছে ওঠা, এগুলো আমার ছোটবেলার একটা ভীষণ ভালো লাগা একটা জায়গা। তারপর সেখান থেকে চলে যাই শান্তিনিকেতন, মানে মাঝখানে আমি কল্যাণীতে পড়াশুনো শেষ করি। কল্যাণীতে গভর্নমেন্ট স্কুল ছিল, বিধানচন্দ্র মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস স্কুল, ওখানকার আমি প্রোডাক্ট। তো ওখানে পড়াশোনা করি, ওখানে আবার ভীষণ খোলামেলা, সেখানে সাইকেল নিয়ে সারাদিন চড়ে বেড়ানো, কোচিং যাচ্ছি যাচ্ছি মোট কথা সাইকেলে চড়ে বেড়াতাম। আর ওই প্রচুর গাছ, প্রচুর ফুল, এই একটা ব্যাপার ছিল। সেখান থেকে গেলাম শান্তিনিকেতন। সেখান থেকে আমার বিয়ে হলো বোকারো থার্মাল। সেটা তো আমার স্টুডেন্ট লাইফ, আর বোকারো থার্মাল ভীষণ ওতপ্রোতভাবে জড়িত। সেখানেও সুরেন্দ্রনাথ কর, যিনি শান্তিনিকেতনের ডিজাইনের একটা মুখ্য, মানে কি বলবো আর কি, একটা ব্যক্তিত্ব আর কি, তিনি আবার বোকারো থার্মালের ডিজাইনার। ফলে আমার মনে হলো আমি শান্তিনিকেতনেই আছি। এইরকম প্রকৃতির মধ্যে আমি বেঁচেছি চিরকাল।
এখন যেটা প্রবলেম হয়েছে, আমার যেখানে বিয়ে হলো সেটা আন্দুল, সেখানেও সেটা মফস্বল এলাকা হাওড়ার, কাজে সেখানেও প্রচুর প্রকৃতির ব্যাপার। জানলা খুললেই আমার প্রথম দিনের স্মৃতি মনে আছে, শ্বশুরবাড়িতে গিয়ে নিজের যেটা ঘর পেয়েছি সেটা জানলা খুলে দেখলেও শালুক ফুটে আছে সারা পুকুর, মানে আমার সেটা ভীষণ মনে আছে আর কি ব্যাপারটা। আকাশ, এখন জানলা খুলি পাশের বাড়ির রান্নাঘর কিংবা বেডরুম কিংবা আর আকাশের দিকে তাকালে একটা ছোট্ট এরকম টুকরো কিরকম জিওমেট্রিক ফরমেশন, সেখানে একটা দুটো পাখি দেখা গেলেও যেতে পারে, মাটি নেই। এই যে পরিবর্তনটা, পটভূমির পরিবর্তনটা, এটা আমাকে খুব স্ট্রাইক করে। আমি ভীষণ ভাবি যে একটা বাচ্চা একটা 14 তলার ফ্ল্যাটে মানে ধরুন কনসিভড হলো, 15 তলা হসপিটালে জন্মালো, ফিরে 14 তলায় উঠলো, তারপর স্কুল গেল 22 তলায়, তারপর চাকরি পেলো 26 তলায়, তারপরে রিটায়ারমেন্টের পর আবার এসে 14 তলার ফ্ল্যাটটায়, তারপরে হসপিটালাইজড হলো 30 তলায়, তারপর একদম লিফটে নেবে সববাহী গাড়িতে চেপে ইলেকট্রিক চুল্লি। বাচ্চাটার আর্থিং হয় না। এটা আমাদের লাইফ, এটা আমাদের এগিয়ে চলা। আজকে প্রগতি, মানে আমি জানি না কোথায় গিয়ে আমরা দাঁড়াচ্ছি, দিল্লিতে ভালো বল, মানে মানুষের জীবনটাকে এক্স্যাক্টলি এক্সপ্লেন করাটা এরকমই হয়ে গেছে, এখনকার জীবনটা এরকমই দাঁড়িয়েছে একদম। আমার এখানে একটা ছবি আছে, আপনি মানে একটা বাচ্চা, মানে একটা গর্ভস্থ শিশু, সে একটা পলিথিনের প্যাকেটের ভেতর রাখা আছে, অর্থাৎ তাকে নেচার থেকে আমরা ওই সময় থেকে ডিট্যাচড করে দিচ্ছি। এবং এই জিনিসটা আমাদের ঠিক করে, আজকে দেখুন না দিল্লিতে শুনছিলাম, দিল্লিবাসী একজন আমার বন্ধু বললেন এখানে বেরোনো বারণ করে দিয়েছে, এত নাকি কুয়াশা হয়ে গেছে পলিউশনে। আমরা কিন্তু এগুলো কিনছি, আর আমি ভাবছি আমি করছি তাতে কি হয়েছে, আসলে প্রত্যেকটা লোকই করছে, আর তাতে কি হয়েছে এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভুগবে। তো আমি এখানে এইগুলোই করেছি যে একটা বাবলের মধ্যে আমরা ছুটছি তো প্রগতি প্রগতি করে, আর প্রকৃতিটা না ওই সঙ্গে ঘুরতে 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 আস্তে আস্তে গ্রে কালারের হয়ে যাচ্ছে। এইটার উপরে আমি এখন কাজ করছি, শুধু বহুতল আর শুধু বহুতল, আর তার ফাঁকে শৈশব নেই, শেষ হয়ে গেছে। ওরা এখন ছোট থেকে আমরা ওদের নেচার দেখাই মোবাইলে, দূরে বেড়াতে নিয়ে যাই, ধরুন শান্তিনিকেতন, আমরা এটা নিয়ে হাসতাম যে গ্রামের দৃশ্য দেখবে বলে 5 স্টার হোটেল খুলে ফেললো, গ্রামের মাঝখানে একটা বহুতল উঠে গেল, সেটা নাকি 5 স্টার, এবং সেখানে থেকে মানুষ নাকি গ্রাম দেখবে। এই ফাঁকা জায়গা নেই, তো এইটার এগেনস্টেই আমি এখন কাজ করছি। আচ্ছা, আপনার শুধু লিনোকার্ট বা উডকাট, এটা তোমার বা লিথোগ্রাফ, এটাও শুধু দেখছেন, তাছাড়াও আরো অনেক যেটা গ্রাফিক্সের অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে, সেই মাধ্যমেও কিন্তু কাজ দেখতে পাচ্ছি। তো এই মাধ্যমগুলোর ব্যাপারে এখানে মাধ্যম বলতে ঠিক এই কোলোগ্রাফ একটা মাধ্যম আছে, যেমন এটা খুব সত্যি কথা বলতে কি সাধারণ এচিং প্রেস যেটা, সেটাতেই আমরা এটা প্রিন্ট করতে পারি। ওটা মানে অ্যাডিং পদ্ধতিতে হয়, এই ফেভিকল জাতীয়। একজন আমাকে সেদিন জিজ্ঞেস করলেন কোলোগ্রাফের কতদিন বয়স, আমি ফেভিকলের যতদিন বয়স। আসলে ফেভিকল দিয়েই ওটা তৈরি হয়, মানে ওই জাতীয়, আমি ওটা ফেভিকল ওই মার্কাটাকে বলছি তা নয়, ওর যা কেমিক্যালে তাতে একটু রেজিন কোয়ান্টিটি যেটা বেশি, সেটা দিয়ে ওটা তৈরি হয়। এর ক্যারেক্টারটা কিরকম, যে আমি তৈরি করে যেই ওটা শুকিয়ে গেল, ওটার উপর জল দিলে ওটা আর গুলবে না, এই জাতীয় যে কোনো আঠা দিয়ে কোনো একটা বোর্ডের ওপরেতে ছবিটা তৈরি করা হয়। তারপরে ইন্টারগ্লিও প্রসেস যেটা আমাদের এচিং এ ব্যবহার হয়, অর্থাৎ ইঙ্কটা ঢুকে যাবে নিচে, মানে প্লেটের ভেতরে দিয়ে সেখান থেকে ছাপটা উঠবে, সেই প্রসেসে কিন্তু কোলোগ্রাফের প্রিন্ট হয়। এটা খুব সহজ পদ্ধতিতে, যে জিঙ্ক প্লেট জোগাড়ও করতে পারছে না বা কপার প্লেট জোগাড় করতে পারছে না, সে এটা করতে পারে। এটা এক ধরনের ইন্টারগ্লিও। আচ্ছা, এটা একটা আছে, আমি কম্পিউটার গ্রাফিক্সও করি, আমার যখন যা মন চায়। আমি কিন্তু গ্রাফিক্সের সমস্ত মাধ্যমে কাজ করার চেষ্টা করি আর কি। এখানে একটা আছে ওই, হ্যাঁ, একটা কমফর্ট জোন বলে, এই যে সিরিজটার গল্প করছিলাম ওটার একদম প্রথম দিককার কাজ, একটা গর্ভস্থ শিশু, মানে এই যে সিরিজটা, হ্যাঁ, হাতে কলমে গ্রাফিক্স যেটা, সেটাতেও দেখতে পাচ্ছি, কম্পিউটার গ্রাফিক্স, হ্যাঁ, মানে যেটা হয় আর কি, আমরা গ্রাফিক আর্টিস্ট শুনলে এখনকার মানুষের ও কম্পিউটার গ্রাফিক্স, আসলে আমরা ম্যানুয়াল গ্রাফিক্সের লোক তো। এবার আমার তখনই মনে হতো না কম্পিউটার গ্রাফিক্সের ছোঁয়া থাকবে না, তা তো হতে পারে না, অতএব সেটাও করি। সিল স্ক্রিনেও কাজ করি আমি, সিল স্ক্রিনের কাজ আমি এখানে রাখিনি অবশ্য। আর মানে এখানে এই যে আমি যে সিরিজটা করছিলাম, ওই সিরিজের প্রথমটা আমি কম্পিউটার গ্রাফিক্সে করেছিলাম, যে একটা গর্ভস্থ শিশু, সে একটা পাতার আড়ালে গর্ভের ভেতরেই মুখটা লুকিয়ে আছে, ছবিটার নাম কমফর্ট জোন।
এরপরে বেরোলেই যুদ্ধ শুরু, ওইটুকুই ভালো আছে আর কি। তো ওইটা দিয়ে সিরিজটা শুরু করেছিলাম। যাই হোক, তারপরে তো এখন যেমন লিথোগ্রাফের নানান খুঁটিনাটি করছি, তার সঙ্গে এই যে জাইলোগ্রাফ, যেমন আমার উডকাট রয়েছে এটা এখানে, তারপর তো এচিং এর আবার নানান রকম অ্যাকোয়াটিন, ঠ্যানো ভিসকোসিটির কাজও আছে আমার, সবই আছে আর কি। আচ্ছা, এই যে তুমি যখন কলাভবন থেকে বেরোনোর আগেই পড়তে পড়তে জড়িয়ে পড়লে সংসার জীবনে, এবার এই হাতখন্তি এবং চামচ দিয়ে ওই প্রিন্ট ছাপাই করা, সেটা কিরকম ভাবে, এইটা কি কোনো স্ট্রাগল? আসলে না, আমার ভীষণ মনে হয় স্ট্রাগলিং, এটা তো একটা মানে একটা শব্দ আছে না, গো উইথ দ্য ফ্লো। আমি ভীষণ বিশ্বাসী ব্যাপারটাতে। আমার ঘাড়ে মানে এরকম হয় না, একটা গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি, আমার খেয়াল নেই যে সামনে আরো 3টে গাড়ি আটকে ছিল, আমি তাদেরও ঠেলছি। সংসারটা ওরকম ভাবেই জুড়ে গেছে আর কি। মানে যখন বিয়ে হয়ে গেছে তখন আমার হোস্টেল লাইফ, তো তারপরেও মানে 4 বছর আরো হোস্টেল লাইফ। তখন আমার হাজবেন্ড বাইরে চাকরি করতেন, আমরা বেশ মজায় ছিলাম আর কি। মানে একটা যেটাকে বলা উচিত যে সামাজিক লাইসেন্সটাও রয়েছে, মানে নির্দ্বিধায় প্রেম আলাপ করা যেতে পারে, সেটার সুযোগ কিন্তু এখনকার মতো ছিল না। মানে তখন তো ফোনের ব্যবস্থা ছিল না, একটা ফোন করতে হলে ওনাকে একটা দিন ছুটি নিয়ে একটা জায়গায় যেতে হতো, সেখান থেকে ট্রাঙ্ক কল বুক করতে হতো। তো কাজে ফোন টোন সব হতো না, অত খরচা করে প্রেম করা যায় না। এবার চিঠিরও একটা গল্প ছিল, মানে কিভাবে আমি জারিত হয়েছি এই ব্যাপারটাতে বলি। আমি মানে বাংলায় লিখতাম, আমরা হচ্ছে, এটাও একটা অদ্ভুত রাজনৈতিক বলতে পারেন, আমরা হচ্ছে লার্নিং ইংলিশের ফার্স্ট ব্যাচ। আমি ক্লাস মানে 4 অবধি ইংলিশ মিডিয়ামে পড়তাম, তখন রচনা লিখতে শিখে গেছি। তখন শোনা গেল ক্লাস 5-এ ABCD শেখানো হবে আমাদের, কারণ ইংরাজি তুলে দেওয়া হচ্ছে। তো এই কাটারিটা যে পড়লো, সেই কাটারিটা আমাদের ভেতরে একটা ভীতি সৃষ্টি করলো, যেটার জন্য আমরা বাংলায় পরীক্ষা দিতাম আর সমস্ত বই ইংরাজিতে পড়তাম। এবার কি হতো, বাংলা অনুবাদ সেটা একটা বড় কাজ, সবসময় তো নোটস তৈরি করছি বাংলায়। তো হাজব্যান্ড যখন প্রথম এলেন ওখানে, তো বললেন এরকম ভাবে তো বিশাল স্ট্রাগল, এগুলো করে দিতে পারবে? আমি তাহলে ইংরেজি নোট পাঠিয়ে দেবো। তো আমি সেই ইংরেজি নোট জেরক্স করে এই মোটা চিঠি ওকে পাঠাতাম, 3 লাইন লেখা থাকতো, ভালো আছে, এগুলো তাড়াতাড়ি দেবে, পরীক্ষা আছে। সেখান থেকে আরেকটা আরো মোটা চিঠি আসতো, আর বন্ধুরা জানতো প্রচুর মোটা মোটা চিঠি বিনীতা তুই কখন লিখিস, আসলে আমার তো জেরক্স যাচ্ছে। আর ওখান থেকে শিফটিং ডিউটির লোকটা বসে বসে বাংলায় অনুবাদ করে পাতার পর পাতা শিল্প ইতিহাস পাঠাচ্ছে আমাকে। আচ্ছা, ফলে হলো কি, একটা ফিজিক্সের মানুষ সে শিল্প ইতিহাস পড়তে বাধ্য হয়ে গেল। কিন্তু আমার মোটামুটি 3rd ইয়ার থেকে 7th ইয়ার অব্দি আমার যাবতীয় থিওরি আমার হাজব্যান্ডের কণ্ঠস্থ, কারণ ওগুলো উনি অনুবাদ করতেন। এবার এইভাবে আমার পরীক্ষা দেওয়া, এইভাবে আমার পড়া, এবং তার সঙ্গে দৌড়োদৌড়ি, 2টো বাড়ি, আমি তো হোস্টেলে থাকতুম, সেখানে আমার মা বাবা, ওখানে ওনার মা বাবা, দৌড়োদৌড়িটাও করতে করতেই পরীক্ষা দেওয়া। আর ওই শান্তিনিকেতনের মেয়ে তো ওই কে গান গাইবে চলো টাইপের করেই সংসারটাও হচ্ছে, পড়াটাও হচ্ছে, এইভাবেই চলেছি। আর এখন তো যেমন হয়ে গেছে, এখন ছেলে বড় হয়ে গেছে, আমার একটি ছেলে। কখন ওই বললাম না যে দোতলাটা আমার সংসার, আমার প্রচুর নেড়ি কুকুর আছে, তাদের সব রেস্কিউ করা নেড়ি কুকুর, তারা আমার বাড়িতেই থাকে। আর ওই 2:30 অবধি আমি সংসারী, তারপর আমি স্টুডিও চলে যাই। এইভাবে দুটোকে ব্যালেন্স করি আর কি। আচ্ছা, মজা পাই। তোমার এই এক্সিবিশনে আমরা যেরকম প্রিন্ট দেখতে পাচ্ছি এবং গ্রাফিক্সেরও, কম্পিউটার গ্রাফিক্স দেখতে পাচ্ছি, এবং তার সাথে তুমি এই যে এক্সিবিশন হচ্ছে তার ছবিগুলো কিন্তু কাপের ওপরেও একটা প্রিন্ট নিয়েছো, তো ওটা কি নিজেই নিয়েছো? আচ্ছা, না, এইটা হচ্ছে আমার ছবিগুলো কাপে ইমপ্রিন্ট করার যে নতুন পদ্ধতিটার কাজটা হয়, ওটা আমি একটা জায়গা থেকে করাই। এটা শুধুমাত্র আমার কাজগুলোকে কনভে করা মানুষের সাথে, স্বল্প মূল্যে মানুষের ঘরে পৌঁছে দেওয়া, এটাই এটার মোটো। এই কনসেপ্টটাও কিন্তু আমার নিজের নয় বলে দিয়ে, এটা আমি ললিত কলার কনসেপ্ট থেকে ঝেড়েছি। একবার ভুবনেশ্বর ললিত কলায় আমি গিয়েছিলাম, তখন আমার রিজিওনাল, আমি তো ঝাড়খণ্ডে চিরকাল, তো ওখানে রিজিওনাল সেন্টার ওটা ছিল, তো ওখানে একটা ক্যাম্প করতে গিয়েছিলাম। তখন দেখলাম বড় বড় আর্টিস্টদের ওই ভালো ছবিগুলোকে ওরা কাপে এরকম ইমপ্রিন্ট করে বিক্রি করছে। আমি দেখলাম খুব ভালো, তো যে এই ছবিটা কিনতে গেলে আমার 30,000 টাকা খরচা, সেটা আমি 300 টাকার একটা কাপে পাচ্ছি। তো ব্যাপারটা দেখে মজা পেয়েছিলাম। তো এখন আমি নিজের ছবিগুলোকে ওভাবে আর কি করে রাখি। এছাড়াও আমরা একটা বই দেখছি, যেটা তোমার গতবার বেরিয়েছিল, হলে আমরা দেখতে পাচ্ছি, তো সেই বইটার ব্যাপারে যদি একটু। আমার এই বইটা আমার মোটামুটি বলতে পারো ফুল জার্নি আমার বইটার এখনো অবধি আর কি। আমি এটা শোনাচ্ছিলাম, প্রিফেসটা মৃণালদার লেখা বলছিলাম। আর
আমি এতক্ষণ আমার শিল্প ভাবনা নিয়ে সবথেকে বড় কথা, হ্যাঁ, ধ্বংসস্তূপে গান, হ্যাঁ। বইটার নাম। এই ধ্বংসস্তূপে গান, এই নামটা কিন্তু মৃণাল ঘোষের দেওয়া। আচ্ছা, আমি ওনাকে কবিতা পাঠিয়ে দিয়েছিলাম, আমি বলেছিলাম ছবি পাঠিয়ে দিলাম, কবিতা পাঠিয়ে দিলাম, নামটা আপনি দেবেন, উনি দিয়েছেন নামটা। আর এই মানে যেটা উৎসর্গ, সেটা আমার এরকম যে ধীরে ধীরে পৃথিবীর সাথে কেমন এক নিবিড় সখ্যতা গড়ে উঠেছে, ধ্বংসস্তূপের ওপর বসে গান গাইতে শিখেছি। আসলে আমাদের জীবনটা প্রত্যেকেরই তাই, ধ্বংসস্তূপের ওপর বসেই আমরা গান করি আলটিমেটলি। তো যাই হোক, এরকম একটা বই, এই তার কলেবর, আমারই ছবি, এই আমার ছবি, এরকম বই। ব্যাপার হচ্ছে এই বইটা মানে তোমার এই যে গ্রাফিক্সের যাবতীয় জার্নি এতে আমরা এখনো পর্যন্ত যেগুলো করেছি সেগুলো মোটামুটি কি মোটামুটি সব ঠিক নয়, আমার এখানে প্রায় কটা আছে, মানে 62-63টা ছবি আছে। হ্যাঁ, সব তো দেওয়া হয়নি, কিন্তু 62-63টা ছবি এবং তার ভাবনা কবিতায় পাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কবিতায় পাওয়া যাবে। আচ্ছা, এটা কত সালে বেরিয়েছে? মানে এটা আমার গত বছর বইমেলায়, মানে এই গত বইমেলায়, মানে এবছরের যে বইমেলাটা হলো সেই বইমেলায় বেরোলো আর কি। আচ্ছা, এই বইটা যদি 2024 কালেক্ট করতে চায় তাহলে কিভাবে, মানে কলকাতার কোনো পাবলিশার্স কি এটাকে? এই যে টেক টাচ টক পাবলিকেশন, এটা মানে প্রকাশক হচ্ছেন টেক টাচ টক। এটা আমার না টাং টুইস্টার বলি এদের আমি, টেক টাচ টক। আচ্ছা, এটা হচ্ছে ঠিকানা হচ্ছে নিউ টাউন, কলকাতা, কলকাতা 156। আর ফোন নাম্বারটা কি বলে দেবো? বলতে পারেন। হ্যাঁ, বলে 8240447165, এটা হচ্ছে ফোন নাম্বার। এবার ব্যাপার হচ্ছে গ্রাফিক্স আর পেন্টিং, আমরা পেন্টিং আর গ্রাফিক্স যেটা একটু আগে কথা হচ্ছিল, যে পেন্টিং এবং গ্রাফিক্সের দাম, মানে শুধু আমি গ্রাফিক্সটা করে যাব সেটা বাজারজাতকরণ হবে না, সেটা তো হতে পারে না, তারও একটা বাজার থাকতেই হবে। তো এইটা কিভাবে, কি অবস্থায় আছে বর্তমানে? অবস্থাটা খুবই সঙ্গীন। মানে এই আমি এই সঙ্গীন শব্দটা বললেই অনেকেই বলবেন না, বোম্বেতে তো ওরা তো সেই কোটি কোটি টাকার প্রিন্টের বিজনেস করলো, ওইসব কল্পবৃক্ষের গল্প আমার ভাল লাগে না, কারণ আমি তো এটাই বাঁচছি, আমি জানি। এখন বলি যে গ্রাফিক্সের আমাদের দুনিয়ায়, অর্থাৎ ছবির জগতে আসার মূল ইতিহাসটা এটাই ছিল যে পেন্টিংয়ের অসম্ভব দাম হয়। কেন কি, পেন্টিং না যেহেতু একটা ইউনিক পিস তৈরি হচ্ছে, সেই জন্যে ওটার দাম বেশি হবে। কারণ আমার বাড়ি যে পেন্টিংটা ঝুলবে সেইটা আর কারোর বাড়ি ঝুলবে না, এই জন্যই পেন্টিংয়ের দাম কিন্তু বেশি। এবার সেখান থেকে আমি জানি না পেন্টিংয়ের এখন হলো কি, তারপরে গ্রাফিক্স এলো কি কারণে, যে গ্রাফিক্স কিন্তু একটা এডিশন প্রিন্ট হয়, 6টা 8টা 10টা প্রিন্ট হয়, ফলে একটা ছবির যদি দাম আমি ধরে নিলাম 80,000 টাকা, 10খানা তার যদি প্রিন্ট থাকে 8,000 টাকা করে এক একটা প্রিন্টের দাম হবে, এবং 8 জন বাড়িতে ঝোলাতে পারবে সেটা। তো এই করে এটাকে আসলে মার্কেটে আনা হলো। হোয়ারাজ আমরা দেখতে গেলে দেখতে পাই অনেক শ্রমসাধ্য কাজ করে ওই 8টা বা 10টা প্রিন্ট বার করা হচ্ছে, তাহলেও যেহেতু এডিশন, অতএব এটা মেনে নেওয়া হয়েছিল। এরপরে এখন একটু অবাক হলাম যখন আমি পেন্টিংকে একটু সুলভ করার ব্যাপারে, যেখানে শৌচালয়তে 2 টাকা দিতে হয় সেখানে পেন্টিং আমি যদি 500 টাকায় পাই, তাহলে এইবার আমি গ্রাফিক্সটা কিনবো কেন, মানুষ জিজ্ঞেস করতে পারে। এবং গ্রাফিক্সের পক্ষে কিন্তু আর নাবা সম্ভব নয়। আসলে কি হয়, ওই ফিটন গাড়ি থেকে জমিদার বাবু রিক্সা চড়তে পারেন, কিন্তু জমিদার বাবু একেবারেই হেঁটে যেতে পারবেন না, গোছের একটু গ্রাফিক্সের এখন অবস্থা, কারণ এর কমে দেওয়া সম্ভবই নয়। আরেকটা জিনিস, আমি আমাদের এসকে ডেভিড স্যার ছিলেন, মানে দাদা বলতাম আমরা, আমাদের শান্তিনিকেতনের সব স্যারেদের আমরা দাদা বলতাম, মাস্টারমশাই শুধু নন্দলাল ঘোষ আর কি। তো এবার উনি একটা কথা বলতেন যে একটা গ্রাফিক্স যখন দেওয়ালে টাঙানো হয় সেটা একটা পেন্টিংয়ের থেকে ভালো লাগে দেখতে, অনেক বেশি সেটা রুচিসম্মত হয়, যেহেতু ওপেসিটি কম, একটা অদ্ভুত হালকা ব্যাপার আছে এটা, সেটার জন্য একটা অফিস বা এতে মানে তার দেওয়ালে অনেক বেশি সুসজ্জিত লাগে। তো আমরা তখন সেটা শিখলাম বটে, বলতে কাউকে পারলাম না, বললেই এখন ও আচ্ছা তুমি গ্রাফিক আর্টিস্ট বলে কথাটা বলছো না, এই জায়গায় চলে গেছে। আসলে কি, আমি যদি কোনো কিছুর জিভের টেস্ট না পাই, সব খাবারই আমার তো একরকম, এবার আমার যদি দেখার চোখটাই না তৈরি হয়, তাহলে আমি কিসের সঙ্গে কিসের তফাৎ করব। আমাদের একটা সময় ছিল যখন আমরা ছোট,
তখন থেকেই আমরা দেখে আসছি নাম বিকৃত হতো, পেন্টিং নয়। অর্থাৎ কে এঁকেছেন, কি এঁকেছেন কেউ দেখতো না, নামটা বিক্রি হতো। হ্যাঁ, এখন নামও হাওয়ায় উড়ে চলে গেছে, সেই নামীরা কাদের রেকমেন্ড করছেন তাদেরটা বিক্রি হবে। এতটাই দর্শক চক্ষুহীন হলে প্রবলেম আছে। প্রথম কথা, দর্শকের একটু চোখ কান খোলা রাখতে হবে। আর একটা খুব ট্যাগলাইন আছে দর্শকের, আমি ছবি বুঝি না ভাই, ওটা এবার সরাতে হবে। আমি একটা যে কোনো কথা, বাঁধাকপির দামের ওপর কথা বললে তর্ক করার 10টা লোক পাওয়া যায়, ছবির ওপর কথা বললে ভাই ওটা বলিস না, এটা কেন হবে? তাই না? আমেরিকায় অমুক জিনিসের দাম বেড়েছে ওপর তুমি 8 ঘন্টা বলতে পারো, বাঙালি ছবি থেকে সরে যাও কেন? মেয়েদের ট্যাগলাইন শাড়ি পরতে পারি না গো, আমি বলি পারি না বলে এত গর্ববোধ করিস কেন? কেন আমি তো তোদের সব পোশাক পরে বেরিয়ে যাবো, আমারটা তুই করতে পারছিস না, এটা এটা গর্বের কথা নয়। ঠিক তেমনি ছবি বুঝি নাটা গর্বের কথা নয়। কাউকে প্যাক দিয়ে স্যাটিসফ্যাকশন হলো যে আমি বলে দিলাম যে তোদের এটা বুঝি না। তুমি বোঝো না মানে তুমি মূর্খ, এটা তুমি বুঝতে শেখো বাঙালি। এবার এটা আমার একটা মানে আমি বিশেষভাবে জোরহাত করে অনুরোধ করি লোককে, কোনটা ভালো কোনটা খারাপ তুমি সমাজে বুঝতে শিখেছো, তুমি ছবির বেলায় বোঝো না কেন? কিসের এক্সকিউজ? একটু পড়ো না দুটো, কি অসুবিধে আছে? আচ্ছা, এই যে গ্রাফিক্সের তো হিসেব মতো বলতে গেলে মেধা যেরকম লাগে, ব্রেন যেরকম লাগে এবং কষ্টসাধ্য ব্যাপারটা অন্যান্য ডিপার্টমেন্টের থেকে অনেক ক্যালকুলেটিভ হিসাবে বেশি বলা যেতে পারে। মানে বিশেষ করে মেথডিক্যাল ব্যাপারটা সেটা অনেকটা বেশি। তাহলে গ্রাফিক্সের মূল্যটা কেন ওই জায়গায়? আসলে বলি, যখন এইটা রিপ্রোডিউসড হয়েছে ছবির জগতে এসে, সেই সময় মানে ছবির জগতে যখন এসেছে তখন প্রায় কি বলবো 1894-95 থেকে ওই বইয়ের পাশে পাশে ইলাস্ট্রেশন টুকটাক এগুলো আসতে শুরু করে। তারপর যখনই আমার নিজেরই প্রেসটা 1963 সালে লাস্ট ছেপেছে, আর আমি নিজে হাতে দেখেছি তখন ধরুন 2000 সাল হয়নি, সম্ভবত 97-98 সাল, তখনও পর্যন্ত উর্দু নিউজ পেপার আমার নোটিশে, মানে আমি জানি না আরো বেশি হতে পারে, সেটা উর্দু নিউজ পেপার ছাপা হতো। মোট কথা সেই ফাঁকটাতে কিন্তু ফাইন আর্ট ফিল্ডে এসে গেছে। তখনও এই আপনার অফসেট হেন তেন যেগুলো খুব এখন তো কম্পিউটারে ইজিলি ছাপা হচ্ছে, এইসব পদ্ধতিগুলো তো আসেনি তখনও ওই প্রেস ঘুরিয়ে অতগুলো ছেপে বেরোচ্ছে, এটা মানুষের কাছে খুব মজার ছিল এবং মনে হতো যে এই তো বেরিয়ে গেল ছাপা। হ্যাঁ, এখন যেমন এই তো জেরক্স সাট করে দুটো ছাপা বেরিয়ে গেলে আমার মনে হয় বাবা কি সহজে ছাপা হয়। এখন আমার এটা মনে হচ্ছে, আগে ওই যে ঘুরিয়ে ফিরিয়ে যেটা মানে ওইভাবে প্রেস ঘুরিয়ে মাথার ঘাম পায়ে ফেলে তখন মানুষ বলতে পারে তো কত সহজে চেপে বেরিয়ে গেল। সেই জন্য তখন এটার দামটা ওইরকম পর্যায়ে কমানো হয়েছিল, যেহেতু এডিশন হচ্ছে। কিন্তু এখন এটা ভাববার সময়ে এসেছে যে আমি এই একটা সিগারেট হাতে করে বসে একটা ইজেলের সামনে রং করছি, আর আমি সারা দিন ধরে পাথর ঘষে তার উপর আমি কাজটা করে 15 দিন ধরে একটা ছবি করছি, দুটোর মধ্যে দামটা কার বেশি হওয়া উচিত সম্ভবত এবার ভাববার টাইম এসছে। কিন্তু এখন তো সবই সুইচ টিপলে প্রিন্ট, সেখানে আমি যখন ম্যানুয়ালি টোটালটা, হ্যাঁ আপনি বলবেন অটোমেটিক লিথোপ্রেসও এসে গেছে, হ্যাঁ ঠিক আছে এসেছে, তার আগের খাটুনিটাও কিন্তু আছে। রোলিং করতে গেলে অত বড় রোলারটা নিয়ে রোলিং করতে গেলেই অনেকে পারে না, ঠিক আছে? তো এই সমস্ত কিছু মিলিয়ে দেখতে গেলে ভাববার সময় কিন্তু এখন এসেছে। সেই যুগে যখন ধার্য করা হয়েছিল মানে তখন এরকম করে গ্রহ তারকা দেখে বলে দেওয়া হতো কাল বৃষ্টি হবে, এখন আমি মেশিনে দেখছি, ঠিক আছে? তাহলে ওই যে ওইভাবে বলে দিতে পারছে অ্যাকিউরেট, তার দামটা এখন বেশি হওয়া উচিত, এটাই হচ্ছে কথা। তো এখন যারা আর্ট কলেজে ঢুকছে এবং গ্রাফিক্স নিচ্ছে, গ্রাফিক্স ডিপার্টমেন্টে যাচ্ছে, তারা ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যখন আর্ট কলেজ থেকে বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু তারপর আর তাদের পাওয়া যাচ্ছে না। তো তারা কিভাবে এই প্রসেসটা, এই প্রসিডিউরটা? প্রথমেই বলি একটা না কনসেপ্ট আছে, যেমন দেখবেন স্কুল লাইফে একে তো ওই জিনিসটার দাম সেভাবে পাওয়া যাচ্ছে না, সেগুলো তো মানুষ দেখেই। সব থেকে বড় কথা গ্রাফিক্সের শো বিশেষ হয় না। হ্যাঁ, মানে যারা বেরোচ্ছে তারাও যে খুব একটা শো করছে গ্রাফিক্সের সেটাও নয়, সেটা নিয়ে যে ভাবছে সেটা ভাবছে না। যারা নতুন ঢুকবে বা ঢুকছে মানে
তাদের কি হলো? প্রথম কথা বলি, স্কুল লেভেল থেকে না একটা দেখবেন কনসেপ্ট আছে যে খুব ভালো ছেলে সে সায়েন্স নেবে, একটু যে পেছিয়ে পড়েছে সে আর্টস, আর একটু পেছিয়েছে কমার্স। এইটা আমার ছেলেকে একসময় মানে সে বলতো যে আমি আর্টস নিয়ে পড়বো। তো একদিন একজন স্যার, প্রিন্সিপাল স্যার এসে বলেছেন তুমি এরকম কথা বলছো কেন, তুমি ডক্টর ইঞ্জিনিয়ার নেই বাননা হ্যাঁ। তো বলেছিল স্যার মুঝে প্রিন্সিপাল বাননা হ্যাঁ। উনি আর্টসের লোক ছিলেন, মুঝে প্রিন্সিপাল বাননা হ্যাঁ। তো আসলে এই আউটপুটটা একটু চেঞ্জ করতে হবে। আমি যখন গ্রাফিক্স নিয়েছি আমার খুব ভালো রেজাল্ট হয়েছিল সেকেন্ড ইয়ারে, যাতে আমি এক কথায় পেন্টিং পেতে পারতাম, কিন্তু আমি গ্রাফিক্স নিয়েছিলাম এই মাধ্যমটা আমার খুব ইন্টারেস্ট পে করেছিলাম যে এটা তো আর বেরিয়ে করতে পারবো না। আমাদের আমি একটা কনসেপ্ট নিয়ে কথা বলছিলাম যে একটা হয় না যে যে বাচ্চাটা খুব সাউন্ড আর কি পড়াশোনায়, সে সায়েন্স নিয়ে পড়ে পরবর্তীকালে, তারপরের জন্য আর্টস। এবার ঠিক এরকম আমার ছেলের যেমন ভীষণ আর্টসের দিকে ন্যাক ছিল, তো ওদের স্যারেরা সবসময় বলতেন তুমি মানে ও তো ঝাড়খণ্ডে পড়াশোনা করেছে কি ডক্টর ইঞ্জিনিয়ার बनना है तुमको क्या बनना है। তো ও বলেছিল টিচার बनेंगे। তো বলেছিল কাহে টিচার बनोगे। তো এখন ওদের যিনি প্রিন্সিপাল তিনিও তো একজন টিচার। তো ঠিক সে मन लगा के पढ़ाई करो नहीं तो तुमको साइंस नहीं मिलेगा। তো তখন বদমাইশ তো সব বলেছিল हम प्रिंसिपल बन जाएंगे। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আমাদেরও একটা কনসেপ্ট আছে আর্ট কলেজে পড়তে গিয়ে, যেমন স্পেশালাইজেশন নেওয়া হয় যে খুব ভালো নম্বর পেয়েছে সে পেন্টিং পাবে, তারপরটা আর কি স্কাল্পচার পাবে, তারপর গ্রাফিক্স পাবে, এরকম আর কি। তো আমার যেরকম যা নম্বর ছিল, আমার এক চান্সে পেন্টিং পেয়ে যাওয়ার নম্বর ছিল, কিন্তু আমার এটা ছিল যে এইটা শিখবো আর কি এই ব্যাপারটাকে, কারণ এটা বেরিয়ে আর তো করতে পারবো না এরকম একটা ধারণা ছিল। তখন কি আর জানতুম যে এত বড় স্টুডিও ফুডিও করে ফেলবো। তো সেই হিসেবে আমি গ্রাফিক্স নিয়ে পড়াশোনা করেছি। এবার ছেলেপুলেদের যেটা হয়, যেটা আপনি এক্ষুনি জিজ্ঞেস করছিলেন যে পরে কন্টিনিউ করে না কেন বা সেই সদিচ্ছাটা থাকে না কেন, তো হচ্ছে দেখুন একটা খুব সত্যি কথা, যে ছেলেটা গ্যারেজে গাড়ি পরিষ্কার করে সেও কিছু রোজগার করে, গ্রাফিক আর্টিস্টদের সেটা জোটে না এটা করলে। প্রথম কথা, সেটার জন্য সরে যাওয়ার একটা প্রবণতা হয়। আরেকটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, প্রচুর বড় ইনফ্রাস্ট্রাকচার লাগে গ্রাফিক্সটাকে কন্টিনিউ করার জন্য, যেটা সবাই পেরে ওঠে না। স্কাল্পচারের আপনি একটা স্টুডিও করে যে কোনো মাধ্যম শুরু করে দিতে পারবেন, কিন্তু গ্রাফিক্সের জন্য গল্প আছে, তার মেটেরিয়াল পর্যন্ত ঠিকভাবে এখন পাওয়া যায় না। আমাকে গুজরাট থেকে কবে বোম্বে থেকে মেটেরিয়াল আনাতে হয়, ঠিক আছে। এবার আমার যেমন চামড়ার রোলার আমি নিজে হাতে বানিয়েছি, ওটা তখন অ্যাভেলেবেলই ছিল না, মানে এখনো নেই, এখন রাবার রোলারে শিফট করে গেছে সবাই। আমি কিন্তু এখনো এথেনিক চামড়ার রোলারেই কাজ করি। তো এইসব নানান কারণে লোকের কিছু হয়েছে না এখন ওই সহজে, মানে ধরুন আমি যদি আপনাকে বলি ভাই এই জায়গাটা একটু পড়ে মুখস্থ করে নে, আপনি একটা ছবি তুলে নিয়ে বাড়ি চলে যাবেন, জেরক্স করে নেবেন, কিংবা আমি যদি বলি ওটা নোট করে নে, কেউ নোট করে না। ওই সময়টা কেউ অস্তিত্বের পেছনে আর দিচ্ছেই না, ফলে আমি আমার অস্তিত্বটাকেও যে আস্তে আস্তে ক্ষণস্থায়ী করে ফেলছি এটা মনে থাকে না। আর যদি বলেন আমি কন্টিনিউ করছি কেন, খুব সত্যি কথা, এটা সেই গাঁজার নেশার মতো, আগেও করতাম এখনো করি ভবিষ্যতেও করব, এটা আমি ছাড়তে পারবো না। আমি এমনও, এটা টেস্টেড ফ্যাক্ট, আমার অনেক অসুস্থতা স্বাভাবিক সময়ের সঙ্গে সঙ্গে তো আসছে। এবার একদিন এত অসুস্থ বোধ করছি, তো ছেলে ওষুধপত্র দিয়েছে, তারপর দেখেছে যে মা কিছুতেই ঠিকঠাক হচ্ছে না, তখন কিছু করে আমাকে স্টুডিওয়ে নিয়ে চলে গেছে, তুমি এখানে বসে থাকো। আমি কিছুক্ষণ বাদে বেরিয়ে গেছে, টিফিন আনবো বলে বেরিয়ে গেলাম, ফিরে দেখে আমি স্টোন ঘষছি। এটা আমি নিজে ফিল করেছি। অসুস্থতা সামহাও মানসিক অবস্থা একটা, আমি বলছি না যে যার ঠ্যাং ভেঙে গেছে সে 100 কিলোমিটার দৌড়বে, সেটা কথা নয়, কিন্তু ঘটনা হচ্ছে যে একটা আমরা স্বাভাবিকভাবে ওই যে একটা মনে না আর পাচ্ছি না, ওটা কাটিয়ে ওটার একমাত্র জায়গা হচ্ছে পছন্দের কাজটায় চলে যাওয়া। তো আমার এটা পছন্দের কাজ, আমি এটা করি। আর তার সাথে আমার মনে হয় ইতিহাসের প্রতি আমার একটা খুব দায়বদ্ধতা আছে। যেমন এক্ষুনি আপনার সঙ্গে কথা হচ্ছিল যে আমরা কাদের প্রজেক্ট করছি, কাদের সামনে আনছি। করোনা পিরিয়ডে প্রচুর শিল্পী জন্মেছেন, তারা জানেনও না যে শিল্প ইতিহাস পড়াশুনো হয়, তারা জানেন না আর্ট কলেজ বলে একটা পদার্থ আছে। আর্ট কলেজের ছেলেরা তো শুধু গান গায়, গাছতলায় বসে থাকে, আমরা সাধনা করছি। আসলে ব্যাপারটা না এত সহজ নয়, এত সহজলভ্যও নয়। মুশকিল হচ্ছে আমাদের এই জগৎটা এমন একটা বিরিচ্ছিরি জায়গায় পৌঁছে গেছে, তারা প্রজেক্টেডও হচ্ছে। আমরা যারা সাধনা করব তারা সাধনা করতেই থাকবো, সাধনার ঠেকা নিয়েছি, আর তারা প্রজেক্টেড হবেন। আমার আপত্তি তাতে নেই, আমার প্রজেক্টেড হয়ে লাভ নেই, কিন্তু ঘটনা হচ্ছে কি বলুন তো, আমরা শিল্প ইতিহাসকে চিট করছি। ছোটবেলার একটা খুব বড় জিজ্ঞাসা ছিল, আমি পুরীর মন্দির দেখতে গেছি, সেখানে একটা
সেই যারা পান্ডা ওনার সেই রাজা যাচ্ছিল ঘোড়ায় করে, ঘোড়ার পায়ে নাকি ওই পতাকার ডগাটা লেগেছিল, তখন খুঁড়ে ওই সুবিশাল মন্দির বেরিয়েছিল। এবার আমি ভাবছি ওই অত বড় মন্দির বালির তলায় চাপা পড়ে গেছে, কেউ দেখতে পায়নি। সেই জিজ্ঞাসার উত্তর আমি এখন পাই। আমাদের মতন পুরীর মন্দিরগুলো কিন্তু বালি চাপা পড়ে যাচ্ছে। কবে কোন ঘোড়ার পা লাগবে, তবে আমার মাথায় ধাক্কা লাগবে, তবে আমি হয়তো বেরোবো, হয়তো বেরোবো না। কত পুরীর মন্দির চাপা পড়ে আছে, এই আর কি। আচ্ছা, আজকের বিকেলের আড্ডা অনেকক্ষণ আমরা আড্ডা মারলাম, মোটামুটি সময় প্রায় শেষ। তো এক কথায় যদি বলি, তুমি একদম গ্রাফিক্স আর্টিস্ট হিসাবে দর্শকদেরকে কি বার্তা দিতে চাও? দর্শকদের বার্তাটাই আমি এতক্ষণ দিলাম, সেটা হচ্ছে ছবি দেখাটা একটু না প্র্যাকটিস করলে যাবে না। ছবি দেখাটা একটু এবার শিখতে হবে। অনেক শুনে নিয়েছি আমরা, ভাই তোদের ছবি বুঝি না, ওই জায়গাটা থেকে এবার বেরোতে হবে, একটু ছবি বুঝতে হবে। না হলে ওই বললাম শিল্প ইতিহাস, শিল্প বর্তমান চিটেড হবে, আর সঙ্গে আপনারা হবেন, কারণ ছবি বলে আপনারা যা ঘরে তুলে নিয়ে যাবেন তা আদতেই ছবি নয়, কনসাস হতে হবে। অসংখ্য ধন্যবাদ বিনীতা দি, আজকের আড্ডা আমরা এখানেই শেষ করলাম। তুমি অনেক ভালো থেকো এবং আগামী দিনে আরও যেন আমরা এরকম গ্রাফিক্স তোমার থেকে পাই, এই আশা নিয়ে আজকের বিকেলের আড্ডা এখানেই আমরা শেষ করলাম। বং দর্পণ, বিনোদন সবার জন্য।